আজকে আমরা ম্যাটেরিয়ালস এবং তার প্রোডাক্টের একেবারে শেষ, এরপরে মিক্স ডিজাইন করব, তারপরে অন্য ম্যাটেরিয়ালস দিলে এই সাবজেক্ট শেষ হয়ে যাবে। আজকে একেবারে প্লাস্টারিং কিভাবে করা যায়, প্লাস্টারিং কি দেখা যাক, সেটা সবাই বলে দেবে। যারা প্লাস্টারিং করে এদেরকে কি বলে জানো? জানো না? মেসন বলে, মেসন, ইংলিশ কথা মেসন। আজকে আমরা মেসন হয়ে যাব একেবারে টোটালি, ঠিক আছে? দেখো প্লাস্টারিং কি? প্লাস্টারিং হচ্ছে রাফ সারফেসকে এবং আনইভেন সারফেসকে ঢেকে দেওয়ার জন্য একটা আর্ট। রাফ সারফেসকে অথবা আনইভেন সারফেস যেটা থাকে সেটাকে ঢেকে দেওয়ার জন্য একটা আর্ট। এর উপরে প্লাস্টিক যে কম্পোজিশন ইউজ করা হয় বা মর্টার বলি আমরা, যেটাকে মর্টার ইউজ করা হয়, এটাকে প্লাস্টার বলে। আর প্লাস্টারিং করার যে প্রসেস, মানে ঢেকে দেওয়ার যে প্রসেস, সেটা হচ্ছে প্লাস্টারিং। Plastering in general is not required for good brickwork made of well-burnt bricks or net stone, masonry constructed of durable stones and good mortar. যদি ব্রিক্সের কোয়ালিটি খুব ভালো হয়, স্মুথ হয় এবং ব্রিক্স ওয়ার্ক যদি খুবই সুন্দর হয়, সেক্ষেত্রে প্লাস্টারিং করার কোনো দরকার নেই। যেরকম আমাদের মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমাদের ডরমেটরি যে বিল্ডিং আছে, এটা টোটালি মেসনরি স্ট্রাকচার। মানে এখানে কোনো আরসিসি নেই, কোনো রড নেই, শুধুমাত্র রুফে গিয়ে রড আছে, বাকি অন্য কোনো প্লেসমেন্টের রড নাই। আউটসাইড কাভারিংটাও ব্রিক দিয়ে তৈরি, কোনো এক্সট্রা প্লাস্টারিং করা নেই। তোমরা মনে হয় দেখে আছো। দেখো আনইভেন সারফেস হচ্ছে এরকম, যদি আমি প্লাস্টারিং না করি তাহলে দেখতেও সুন্দর না। মানে কয়েকটা অবজেক্টিভ আছে, একটা হচ্ছে দেখতে সুন্দর না, রাফ সারফেস। তারপরে এই আউটসাইড ব্রিক যেটা আছে, এটাকে প্রোটেক্টিভেরও দরকার আছে, কারণ ওয়েদার কন্ট্যাক্টের কারণে ইফ্লোরেসেন্স হতে পারে, তারপরে সল্ট ইফেক্ট হতে পারে, বিভিন্ন ধরনের ড্যামেজ হতে পারে। সেই ড্যামেজগুলো রক্ষা করার জন্য আমাকে প্লাস্টারিং করতে হবে। দেখো প্লাস্টারিং করার পরে কিরকম সারফেস দেখা যায়, এটাই আমাদের প্লাস্টারিং এর মেইন উদ্দেশ্য হবে। এখন দেখে নিই যে প্লাস্টারিং এর উদ্দেশ্যগুলো কি। টু প্রোভাইড এ ট্রু, ইভেন, স্মুথ অ্যান্ড ফিনিশ সারফেস টু দ্য ওয়ার্ক অ্যান্ড ইমপ্রুভ দ্য অ্যাপিয়ারেন্স। সেকেন্ড হচ্ছে টু প্রোটেক্ট দ্য সারফেস ফ্রম অ্যাটমসফেরিক ইনফ্লুয়েন্স, টু কাভার ডিফেক্টিভ ওয়ার্কম্যানশিপ। দেখো আমরা আগের ফিগারটা দেখি, যদি ব্রিক ওয়ার্ক খারাপ হয় সেই ক্ষেত্রে ব্রিকের শেপ সাইজগুলো আলাদা, মানে একই রকম হয় না। চেষ্টা করলেও আউটসাইড, তারপরে আউটসাইড সারফেসটা দেখবা যে স্মুথ রাখে, ভিতরের সারফেসটা রাফ থাকে বেশি, ঠিক আছে? খেয়াল করে দেখবা যে যদিও ব্রিক ওয়ার্ক স্মুথ না, তারপরে আউটসাইডটা স্মুথ রাখার চেষ্টা করে এবং ভিতরের কাভারিংটা একটু রাফ থাকে। তো এই রাফ সারফেসকে ঢাকার জন্য প্লাস্টারিং ছাড়া উপায় নেই। টু কাভার ডিফেক্টিভ ওয়ার্কম্যানশিপ। ফোর্থ হচ্ছে টু প্রোভাইড এ কাভারিং ফর দ্য আনসাউন্ড অ্যান্ড পোরাস ম্যাটেরিয়ালস। কাভারিংটাকে ঢেকে দেওয়ার জন্য যেমন দরকার, তারপরে ব্রিক্সের মধ্যে কিছু পোর স্পেস থাকে, যেগুলোর মধ্যে ম্যাটেরিয়ালস হোক, ময়েশ্চার কন্টেন্ট হোক, এগুলো ঢুকে গিয়ে ব্রিক্সের যে ডিউরেবিলিটি থাকে সেটা নষ্ট করে, সেটাকে ঢেকে দেওয়ার জন্য প্লাস্টারিং দরকার। এরপর দেখো যে কি কি টুলস লাগে প্লাস্টারিং করার জন্য। একটা হচ্ছে গজিং ট্রাওয়েল। ট্রাওয়েল বলতে আমরা বাংলা যেটাকে কুন্নি বলি, প্লাস্টারিং বা মর্টার তোলার কাজে যেটা ব্যবহার করা হয়। এখানে দেখো এটা হচ্ছে গজিং ট্রাওয়েল, প্লাস্টারিং ট্রাওয়েল, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্লট হচ্ছে প্লাস্টারটাকে ফিনিশ করার জন্য। এই যে এটা আমরা আরো একবার 3D পিকচার দেখবো। তারপর ফ্লটিং রুল, এটা হচ্ছে ফ্লটিং রুল, মানে কয়েকটা কোড দেওয়া হয়ে গেল, তারপর দুইটা সাকসেসিভ কোডের মধ্যে যদি ফিনিশিং করতে চাই সেক্ষেত্রে ফ্লটিং রুল দরকার। তারপর প্লাম বব, সার্ভেইং এ তোমরা পড়ে আসছো যে প্লাম বব, একটা দড়ির মাথা যদি যে কোনো ওয়েট ঝোলানো থাকে। তারপর থাকে ব্রাশ। আমরা এবার একটা একটা করে দেখি। এটা হচ্ছে গজিং ট্রাওয়েল। এটা সব ধরনের ওয়ার্কের ক্ষেত্রে, মেসনরি ওয়ার্কের ক্ষেত্রে এটা দরকার।
এটা দরকার বোথ ফর মেসনরি ওয়ার্ক এবং প্লাস্টারিং ওয়ার্ক। প্লাস্টারিং এ রাখবে, ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে লাগবে। এটার ইউজটা কি, যে মর্টার মেসনের পাশে থাকবে, সেখান থেকে নিয়ে ব্রিক ওয়ার্ক করবে অথবা প্লাস্টারিং করবে। মানে জানা কথাই বারবার বলা, তাই না? ইএম ল্যাবে তাহলে তো তোমরা নিজেরাই করছো, সেই কথাগুলো আরেকবার বলে দিচ্ছি আমি। এগুলা এত ডিটেলস পড়ার দরকার নেই, বুঝতে পারছো? এই যে এক্সামের জন্য জাস্ট নামগুলো পড়বো। তারপর ড্যাশিং অফ মর্টার এগেইনস্ট দি প্রিপেয়ার্ড ওয়ালস and then spreading and pressing is done with the help of trowel. ব্রিক ওয়ার্কের উপরে মর্টার দিয়ে তারপর প্রেস করে এটাকে স্প্রেড করা। এরপর দেখো ফ্লট। এটা মর্টারটা ফ্লটিং রুল যেটা, সেটা হচ্ছে সাকসেসিভ লেয়ারের মধ্যে দুইটা বা দেখা যাচ্ছে এই 1 ফিট একটা লেয়ার তৈরি করলাম, তার পাশে 1 ফিট, এই দুইটা 1 ফিটের মধ্যে দুইটা লেয়ার মধ্যে ইভেন সারফেস তৈরি করার জন্য ফ্লটিং রুল। আর ফ্লট হচ্ছে তুমি যেখানে মর্টারটা রাখবা সেই জায়গাটাকে ইভেন তৈরি করার জন্য। এটা টিম্বারেরও হতে পারে, আবার স্টিলেরও হতে পারে। দেখো ফ্লটের এই সারফেসের এই সাইডে দেখো, পুরো ফিগার দেখো, এই সাইডে অথবা এই যে কোনো এক সাইডে যদি 3 ইঞ্চ ভার্টিক্যাল এক্সটেনশন থাকে, 3 মিলিমিটার যদি ভার্টিক্যাল এক্সটেনশন থাকে, জিগজ্যাগ কাভারিং তৈরি করার জন্য সেটাকে ইউজ করা হবে, যেটাকে বলে ডেভিল ফ্লট। ফ্লটের এই সাইডে যদি 3 মিলিমিটার এক্সটেনশন থাকে, তাহলে জিগজ্যাগ কাভারিং এর ক্ষেত্রে, ধরো আমরা যে সারফেসগুলো প্লাস্টারিং এর কথা বলতেছি ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে, সেগুলো সব ইভেন সারফেস, কোনো জিগজ্যাগ নাই, একটা ফ্লোরের উপরে জাস্ট ফিনিশিং করা। কিন্তু যদি জিগজ্যাগ দরকার হয় সেই ক্ষেত্রে এই ধরনের ডেভিল ফ্লট যেটা, সেটা ইউজ আছে। এরপর দেখো ফ্লটিং রুল, তোমরা ফিগারে দেখো, ইট ইজ ইউজ টু চেক দ্য লেভেল অফ প্লাস্টার সারফেস বিটুইন সাকসেসিভ স্ক্রিন। দেখো এই একটা লেয়ার আর এই একটা লেয়ার, এখন যদি দুইটা লেভেল না হয়, তাহলে ফ্লটিং রুল তুমি যদি রাখো, তাহলে যে অংশটা ডেপথ কম বা থিকনেস কম, সে অংশে ফাঁকা থাকবে। এই যে এই জায়গাটাতে ফাঁকা থাকবে না? আবার এই অংশ যদি উঁচু হয় আর এই অংশ যদি নিচু হয়, থিকনেস কম থাকে, তাহলে এই অংশটা ফাঁকা থাকবে। তাহলে দুইটার মধ্যে যখন ভার্টিক্যালি লেভেল করবে, দুইটার মধ্যে ইভেন সারফেস তৈরি হবে। এটা হতে পারে উডেন অথবা স্টিলেরও হতে পারে। দেখো এর লেন্থ 1 মিটার থেকে 2 মিটার পর্যন্ত ভ্যারি করবে। এরপর হচ্ছে প্লাম বব। দিস টুল ইজ ভেরি মাচ ইউজড ইন ফর্মিং ভার্টিক্যাল স্ক্রিন অফ দ্য সারফেস টু বি প্লাস্টার। শুধু প্লাস্টারিং এর ক্ষেত্রে না, ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে ভার্টিক্যালি সারফেসটা লেভেল আছে কিনা সেটা চেক করার জন্যও প্লাম বব ইউজ করা হয়। আরও আছে পয়েন্টিং এর ক্ষেত্রে, ধরো একটা যে কোনো একটা হাইট থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট লোকেট করার ক্ষেত্রেও প্লাম বব কাজে লাগে। প্লেন টেবিল সার্ভের ক্ষেত্রে প্লাম বব এই পয়েন্টিং এর কাজে লাগে। অ্যাডভান্স টুলস, এটা সম্পর্কে আমি একটু বলছিলাম। এটা হচ্ছে মানে সেমি ডিজিটাল, শুধুমাত্র প্লাস্টার যে মর্টারটা আছে সেটাকে স্প্রেড করার কাজে মানুষও আছে, কিন্তু এই যে ইভেন সারফেস তৈরি, ইভেন সারফেস ম্যানুয়াল। আরেকটা দেখো, এটা অটোমেটিক, শুধু মর্টার ম্যাটেরিয়ালস এখানে দেবে। এটা আমি গত একদিন দেখাইছিলাম, সুতরাং এটার বলার দরকার নেই। এখন দেখো কিভাবে আমি প্লাস্টারিং করব স্টেপ বাই স্টেপ। প্রথমে দেখো যে আনইভেন সারফেস যেটা থাকবে তার মধ্যে ইমপিউরিটিজ যেগুলো আছে সেগুলোকে দূর করা ফার্স্ট ব্রাশ করার মাধ্যমে। সরি, আর একটা ম্যাটেরিয়ালসের কথা এখানে ছিল, ব্রাশ। এটা হচ্ছে ব্রাশ তো তোমরা দেখছো এমনি প্লাস্টারিং ব্রাশের ক্ষেত্রে, আবার দাব ব্রাশ না কিন্তু। তারপর এটা দেখো, কাটিং উইক্স প্লাস্টার ফ্ল্যাটনেস গাইড।
এটা এরকম যে প্লাস্টার এটা কখনো মেনটেন করা হয় না প্র্যাকটিক্যালি, মেনটেন করা হয় না। ধরো এই জায়গায় একটু হাইট ধরো 16 মিলিমিটার বা 15 মিলিমিটার থিকনেসের প্লাস্টার দিতে হবে, তাহলে প্রথমে দুইটা পয়েন্টে 15 মিলিমিটার দিয়ে দিবা, তারপরে এই দুটোর মধ্যে একটা কানেকশন রোপ দিয়ে দিবা, তাহলে এই রোপের নিচে ফ্রি স্পেস তৈরি হবে, ফ্রি স্পেস তৈরি হবে না? তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে এরপরে প্লাস্টারিং করলে লেবেলিং করা সহজ। সেটা হচ্ছে কাটিং উইক্স প্লাস্টার ফ্ল্যাটনেস গাইড, দুইটা গাইড তৈরি করে নেওয়া দুই সাইডে, তারপরে মাঝখানের অংশটুকু প্লাস্টারিং করা। তবে হ্যাঁ, এই গাইড তৈরির সময় দুইটা পয়েন্টে একটা হ্যাকশ অথবা ওই যে স্টিল কাটার যেগুলো ওইটা দ্বারা গাইড তৈরি করতে হবে এবং তারপরে মর্টার দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে দুই অংশে একটু বেশি মানে গর্ত তৈরি না হয় যেখানে তুমি গাইড তৈরি করবা। তারপরে মিক্স যে মর্টার যেটা সেটাকে খুব ভালোভাবে মিক্স করা একটা স্ট্রং স্টিল রডের মাধ্যমে অথবা টিম্বার রডের মাধ্যমে, যার সাইজ হবে 21 ইন্টু 44 মিলিমিটার। ফিগারে দেখো কিভাবে মিক্স করব আমরা। ফিক্সিং উইকনেস প্লাস্টার ফ্ল্যাটনেস গাইড, ফিগার 4-এ দেখো গাইড তৈরি করার পরে একটা মানে ওই অংশটাকে টোটালি ভার্টিক্যাল একটা গাইড তৈরি করা, তাহলে দুই সাইডে গাইড তৈরি করলে এরপরে স্প্লিট লেভেল হতে পারে অথবা সুতা অথবা প্লাম ববের মাধ্যমে দুইটা গাইডের মধ্যে লেবেলিং করা, দুইটা গাইডের মধ্যে লেবেলিং প্লাস্টারিং করে তারপরে প্লাস্টারটাকে লেবেল করা। এরপর দেখো এক্সটার্নাল কর্নারে গিয়ে আমরা একটা ভিডিও দেখবো আর কি এই ক্লাসের শেষে। এক্সটার্নাল কর্নারে ওইটা লেবেল করা একটু কঠিন। ট্রাভেলের যে আউটার ফেস আছে, ফ্লট যেটা ছিল ফ্লট, ট্রাভেলের পরে ট্রাভেল কোনটা কুর্নি যেটা বললাম, আর ফ্লট হচ্ছে মানে হ্যাঁ ওরকম, ওটা প্রেস করার ক্ষেত্রে বা স্প্রেডিং এর ক্ষেত্রে ইউজ হয়। সেই ট্রাভেলের ভার্টিক্যাল যে অংশটা সেটাকে মানে লেন্থ ওয়াইজ যে অংশটা লংগিটিউডাল যে পার্ট সেটাকে ভার্টিক্যালি মুভ করাইতে হবে। আবার স্পেশাল ইনস্ট্রুমেন্টও আছে। তারপরে দেখো কর্নারটা তাহলে স্মুথ হয়ে গেল। এরপরে যে গাইড ব্যাংক ছিল, গাইড যেটা ছিল সেটা দুইটা গাইডের মধ্যে ফ্লট মুভ করা, তবে ফ্লটটা হরাইজন্টাল নিয়ে ভার্টিক্যালি মুভ করা। এইভাবে একটা গাইড ব্যাংকের মাঝখানে যখন হয়ে গেল প্লাস্টারিং করা, পাশে আরেকটা ধরো এই দুটো যখন হয়ে গেল তাহলে পাশে আরেকটা লেয়ার তৈরি করা, এবং দুইটা লেয়ার যখন পরপর কোট করা হয়ে গেল তখন এর পাশে যদি এরকম থাকে এখন দুইটা লেয়ার তৈরি হয়ে গেল। এই দুইটা লেয়ারের মধ্যে তখন আমরা ফ্লোটিং রোলটাকে মুভ করা, তাহলে এই লেয়ারের সাথে এই লেয়ারটা প্যারালাল হবে। এরপরে শেষে ব্রাশিং দ্বারা, ব্রাশ ম্যাটেরিয়াল যেটা আছে ব্রাশ দ্বারা সেটাকে ফিনিশ করা। অনেক সময় প্লাস্টারিংটাকে রিপেয়ারিং করার প্রয়োজন পড়ে, ইনফ্লোরেসেন্স, সল্ট ইফেক্ট, এই বিভিন্ন কারণে প্লাস্টার উঠে যায় 4-5 বছর পরে বা 10 বছর পরে, যেখানে ওয়াটারে সল্টের পরিমাণ বেশি বা ওয়েদারিং যে কোনো অ্যাকশনের মাধ্যমে হতে পারে। সেই ক্ষেত্রে কি করা হবে, হাতুড়ি দ্বারা বা হ্যাকশো দ্বারা সেই সারফেসটাকে রাফ করতে হবে এই জন্য যে ব্রিকের যে সারফেস আছে সেটার সাথে মর্টারের বন্ডিং তৈরি করার জন্য। দেখবা যে এমনি ফ্লোর ফিনিশিং দেওয়ার আগে এটাকে হাতুড়ি দ্বারা ছোট ছোট করে পিটাই, ঠিক আছে, কলামের গায়ে পিটায়। এটা হচ্ছে মর্টারের সাথে ওই কলামের যে অংশটা আছে রাফ সারফেস, সেই সারফেসটাকে যদি রাফ তৈরি করা যায় তাহলে বন্ডিংটা ভালো হবে। রাফ তৈরি করার পরে সেটাকে ব্রাশিং করে যে ইমপিউরিটিস ম্যাটেরিয়ালসগুলো আসবে সেগুলো রিমুভ করা। তারপরে যদি খুবই উইক হয়, প্লাস্টারিং ম্যাটেরিয়ালস যদি খুবই উইক হয়ে যায় সেই ক্ষেত্রে ওয়্যার ম্যাশ ইউজ করা।
তবে যে অংশটা উঠে গেছে শুধুমাত্র সেই অংশটাই ওয়্যার ম্যাশ ইউজ করা ভালো। ওয়্যার ম্যাশ ইউজ করার পরে আগে যেভাবে বললাম আগের প্লাস্টারিং প্রসিডিউর ফলো করে প্লাস্টারিং করা। হ্যাঁ, ওয়্যার ম্যাশ হচ্ছে খুব 4 মিলিমিটার ডায়ামিটারের বা তার থেকে কম একটা ম্যাশ। তোমরা চিবিং করছো না, চিবের তলায় যেটা থাকে ওর থেকে একটু বেশি থিকনেসের, বুঝতে পারছো? পানির ট্যাঙ্ক যেগুলো তৈরি করে, পানির ট্যাঙ্কের ওই যে ওয়াল থিকনেস খুবই কম, এই ক্ষেত্রে কোনো রিইনফোর্সমেন্ট ইউজ করা যায় না, এই ওয়্যার ম্যাশ দিতে হয়। প্লাস্টারিং এর ক্ষেত্রে ওয়্যার ম্যাশ ইউজ করলে প্লাস্টারিং এর ডিউরেবিলিটি বাড়বে এবং স্ট্রেংথটাও বাড়বে। এখন দেখো কি কি ডিফেক্ট থাকতে পারে প্লাস্টারিং ওয়ার্কের ক্ষেত্রে। ক্র্যাকস, তারপর ফলিং অফ প্লাস্টার, ব্লিস্টারিং অর ব্লোয়িং অফ প্লাস্টার, ইফ্লুয়েসেন্স, এই ডিফেক্টগুলো হতে পারে। ধন্যবাদ। এখানে প্লাস্টারিং এর কিভাবে করা যায় এই ভিডিওটা দেখো, একটা সিমেন্ট আলট্রাটেক সিমেন্টের সৌজন্যে আর কি, আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যেহেতু তাদের সৌজন্যে দেখবে এটা। Plastering provides an even surface for painting beside offering protection. Plastering is done with a mix of cement and sand, which is called mortar. Let us see some important steps. Before taking up the plastering job, bullheads are fixed to ensure level surface in the plastering. It should be ensured that bullheads are aligned vertically as well as horizontally and provided at suitable intervals. The surface to be plastered should be cleaned thoroughly to remove loose particles, oily, greasy matter and plastic tapes. Smooth surfaces should be roughened by hacking or by using power-driven tools. The joints of the masonry should be raked to a depth of 12 millimeters. The surfaces must be moistened evenly before application of plaster. This prevents absorption of water from the mortar. A thin layer of rich mortar made of 1 part of cement to 1 part of sand is to be splashed. Mortar should be mixed in small quantities and should be consumed within 1 hour. The proportion of cement to sand vary depending on the location to be plastered. The thickness of plaster shall be sufficient to not only even out the imperfections in the walling units, but also provide protection against water penetration. The mortar should be applied evenly on the surface between the bullheads using the trowel and leveled with a straight edge. Surfaces are to be finished to smooth texture using the wooden float. The thickness of plaster in single coat shall be maximum 15 millimeter. In case plastering is to be carried out in 2 coats, the thickness of the first coat should be just sufficient to cover all the undulations. In no case it shall be more than 20 millimeters. The first coat should be cured for 3 days before applying the second coat. The surface of first coat should be scratched or roughened before it is fully hardened so that the second coat bonds well with the first coat. A coat of hydraulic lime paste called Niru or lime rendering is done to make the surface smoother and make it ready for painting. Special tools are used for finishing corners. Surface preparation is very important to ensure that the plaster lasts longer and protects the masonry. Ensure that the surface is clean and wet. Make sure that the mortar is used within 1 hour of mixing water. Too thick a layer of plaster should not be applied. আজকে যা বলা হয়েছে তা থেকে তোমরা এমনিতেই মানে মাঠে ছেড়ে দিলে